আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সাবেক 2 এমপি রাজধানীর মিরপুর ও রংপুর থেকে গ্রেফতার। তাদের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলছে পুলিশ। উন্মুক্ত স্থানে ধূমপানের প্রতিবাদে রাজধানীর লালমাটিয়ায় বিক্ষোভ, আইনের কঠোর প্রয়োগের দাবি। ছাব্বিশ বছরেও শেষ করা যায়নি উদীচী হত্যা মামলার বিচার। এক যুগেও নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার চার্জশিট দিতে পারেনি র্যাব, পরিবারের ক্ষোভ। এবং প্রতিবেশী দেশের তুলনায় খরচ বেশি হয়, বাংলাদেশ ভ্রমণে আগ্রহ হারাচ্ছে বিদেশি পর্যটকরা। অভিমত সংশ্লিষ্টদের নিরাপত্তার ঘাটতি ও অপরিচ্ছন্ন পরিবেশকে দায়ী করছেন বিশ্লেষকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ গিয়াসউদ্দিন আল মামুনের আপিল মঞ্জুর করে এই রায় দেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আইনজীবীদের ব্রিফিংয়ে। এদেশের মানুষ ন্যায় বিচার পাবে। মূল অভিযোগ ছিল, হাইকোর্ট রায় দেওয়ার সময় বলেছিল যে জনাব তারেক রহমানের নামে সিঙ্গাপুরের সিটি ব্যাংক থেকে একটা ভিসা সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে। এই ক্রেডিট কার্ড দিয়ে উনি একটা বিমানের টিকিট কেটেছেন এবং কিছু চিকিৎসার টাকা খরচ করেছেন। সুতরাং এটা মানি লন্ডারিং পর্যায়ে পড়ে। এটা ইজ অলদো এটা মানি লন্ডারিং অ্যাক্টের 3 যে বিধান আছে বা 13(2) যে বিধান আছে সেই বিধানের মধ্যে পড়ে না। মোটামুটি বলতে পারেন যে গায়ের জোর করে একটা সাজা তারেক রহমানকে দেওয়া হয়েছে। জি হ্যাঁ, আমরা এই মামলাটিতে ট্রায়াল কোর্টে আমরা যখন করেছিলাম, এই মামলাটি যখন ট্রায়াল কোর্টে আমরা যখন করেছিলাম তখন 2014 সনে নির্বাচনকে কেন্দ্র করে তখনকার সরকার একতরফা পাতানো নির্বাচন করবে এই লক্ষ্যকে সামনে রেখে 2013 সনে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনপ্রিয় জননেতা, সারা দেশব্যাপী তার এই জনপ্রিয়তার কারণে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণের লক্ষ্যে 2013 সনে যখন উনাকে খালাস দেওয়া হয়েছিল, তখন সেই বিচারককে ভবিষ্যৎ যারা বিচার করবে যেন সরকারের আজ্ঞাবহ হয়ে বিচার কার্যক্রম পরিচালিত করতে পারে, তারই লক্ষ্যে সেই বিচারককে দেশ ত্যাগ করে বাধ্য করে এবং তার জন্য পরবর্তী সময়ে দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়ে এবং দেশকে একটা করদ রাজ্য পরিণত করে খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারপতিত হয় এবং তারই লক্ষ্যকে সামনে রেখে দেশে আইনের শাসন নষ্ট হয়, দেশ রোহাতলে যায় এবং সমস্ত সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়। এবং আজকে তার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আমাদের সম্মানিত সিনিয়র অ্যাডভোকেটরা বলেছিলেন সামনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ন্যায় শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। তারেক রহমানের কতগুলো মামলা আছে? তারেক আজকেরটা বলতে পারে আমাদের আইন সম্পাদক কায়সার কামাল সাহেব আজকে দেশে আসবেন, উনি ব্রিফ করবেন হয়তোবা, বাট আমার জানা মতে ওনার নীলফামারী 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত 1:15টার দিকে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বল প্রয়োগ, হামলা, হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে 3টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য এম.এ. মালেককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর থেকে আশুলিয়া থানা পুলিশ এম.এ. মালেককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার 4টি মামলা রয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। উন্মুক্ত স্থানে ধূমপানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর লালমাটিয়ার বাসিন্দারা। বুধবার রাতে মোহাম্মদপুর এলাকাবাসীর ব্যানারে এই মিছিল বের করেন তারা। পরে এতে সমর্থন জানিয়ে যোগ দেন লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারাও। তাদের অভিযোগ, ধূমপানের সরকারের বিধি নিষেধ থাকলেও এর প্রয়োগ নেই। এ সময় ধূমপান নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি বাড়ানোর তাগিদ দেন তারা। তারা একজন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নাম নিয়ে এভাবে বলছে যে জাহাঙ্গীরের পদত্যাগ চাই, জাহাঙ্গীর তুই পদত্যাগ কর। এটা কোন ভদ্র এবং সভ্য ফ্যামিলির কথাবার্তা এমন হতে পারে না। সম্মানিত উপদেষ্টা
যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ, আমি মনে করি এটার জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না। আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি, রমজানের পবিত্রতা রক্ষা করি, ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি। উদীচী হত্যা মামলার ২৬ বছর পার হলেও শনাক্ত হয়নি ঘাতকরা। উচ্চ আদালতে আপিল শুনানিতে ঝুলে আছে মামলার বিচারিক কার্যক্রম। কবে শুরু হবে মামলার বিচার কাজ সেটি এখনো নিশ্চিত না হয় ক্ষুব্ধ যশোরের সাংস্কৃতিক কর্মীরা। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন ঘটনাটি রাজনৈতিক প্রভাবের কারণে বিচার কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি। যশোর প্রতিনিধি তামান্না ফেরজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। বোমার আঘাতে শিল্পী সহ ১০ জন নিহত ও ২৫ শতাধিক নিরীহ মানুষ আহত হন। আহতরা আজও বোমা হামলার সেই ক্ষত শরীরে বয়ে বেড়াচ্ছেন। এত বছরেও ন্যায় বিচার না পেয়ে হতাশ ভুক্তভোগী পরিবারগুলো। আজ ২৭ বছর পড়ছে, আজও আমরা তার বিচার পাইনি। আমার মা তার জীবন দশায় তার সন্তানের বিচার দেখে যেতে পারিনি। আমরা কি বিচার চাইবো, কার কাছে বিচার চাইবো? সরকার আসে, সরকার যায়, কিন্তু আমরা কোনো বিচার পাই না। আমাদের দেশের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা অকার্যকর নাকি ইচ্ছাকৃতভাবে করেনি? উদীচীর উপরে যে হামলা, যে দায়িত্ব, সেটা রাষ্ট্রকেই নিতে হবে। যারা জীবন দিয়েছে আজকে সেই পরিবারকে, আজকে তাদেরকে সহযোগিতা করতে হবে। চাঞ্চল্যকর এ মামলা আদালতে গড়ানোর ৭ বছর পর ২০০৬ সালের ৩০ মে সব আসামিকে খালাস দিয়ে রায় দেন আদালত। পরে সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে মামলাটি পুনরুজ্জীবিত হয়, কিন্তু এরপর মামলাটির আপিল শুনানি আর হয়নি। আমরা মনে করি যে এই ঘটনাটা প্রকৃত ঘটনাকে না দিয়ে রাজনৈতিকভাবে এটাকে প্রভাবিত করার কারণেই এটার যথার্থ হয়তো মূল্যায়িত হয়নি বা বিচার ব্যবস্থাটা সংক্ষুব্ধ ব্যক্তিরা তারা বিচার পায়নি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে যশোরে আজ দিবসটি স্মরণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে উদীচী শিল্পগোষ্ঠী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রতিযোগিতামূলক বাজারে প্রতিবেশী দেশগুলোর তুলনায় খরচ বেশি হয়, বাংলাদেশ ভ্রমণে আগ্রহ হারাচ্ছে পর্যটকরা, এমন অভিমত সংশ্লিষ্টদের। কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে দেশীয় পর্যটকদের চাপ থাকলেও বিদেশিদের উপস্থিতি নেই বললে চলে। বিশেষজ্ঞরা বলেন নিরাপত্তা ঘাটতির পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশ ও হকারদের দৌরত্ব দূর করা গেলে অর্থনীতির চতুর্থ স্তম্ভ হতে পারে পর্যটন শিল্প। কক্সবাজার থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। ইট পাথরের নগরীতে কর্মব্যস্ত মানুষ একটু স্বস্তির আশায় পরিবার পরিজন নিয়ে ছুটে যায় সমুদ্র সৈকতে। বিশাল আকাশের নিচে মনটাকে হালকা করার চেষ্টা করে কেউ কেউ। সমুদ্রের নোনা জলের ঢেউয়ের কাছে নিজেকে সঁপে দেয়। স্বস্তির সন্ধানে সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া মানুষদের কখনো কখনো স্বস্তির পরিবর্তে অস্বস্তিতে পড়তে হয়। জুতা রেখে জাস্ট সমুদ্রে নামতে গিয়ে পিছন ফিরে দেখি যে জুতাটা গায়েব হয়ে গেছে। টুকাইদের এত বেশি উৎপাত বেড়ে গেছে। সেফটির ব্যাপারটা যদি একটু ইনক্রিজ করা যেত, আর টুরিস্ট পুলিশ বা এই ধরনের কিছু সেফটি, কারণ আমাদের দেশের একটা অন্যতম আয়ের সোর্স হতে পারতো এটা। বিশ্বের সবচেয়ে বড় এই সমুদ্র সৈকত বিদেশিদের টানতে পারছে না, অথচ প্রতিবেশী রাষ্ট্রগুলো ঠিকই পর্যটন খাতে শক্ত অবস্থান তৈরি করেছে। আমার সাথে আইরিশ আসার কথা ছিল, একটা ছেলে একটা মেয়ে। যখন ওরা আমাদের যে ডকুমেন্টারি আছে সেটাতে যায়, তারপরে ওরা আসতে চায় না। দে আর গোয়িং টু নেপাল। পর্যটন সংশ্লিষ্টরা বলেন শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এমনকি ভারতের তুলনায় বাংলাদেশে পর্যটন ব্যয়বহুল। সৈকতে আলাদা জোন করার পাশাপাশি বিদেশিদের টানতে উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। যখন মানুষ চিন্তা করে যে আমি বাংলাদেশে যাব, কস্টিং আসতেছে এটা, তো আশেপাশের কান্ট্রিগুলো যখন চেক করে তখন দেখা যাচ্ছে যে কস্টিং আরো কম আসছে। সো সেই ক্ষেত্রে একটা সিলেকশন, ডেস্টিনেশন সিলেকশনের একটা ব্যাপার আছে। সাবলানে এক্সক্লুসিভ জোন হচ্ছে, যদি এটা হয়ে যায় এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যায়, বিদেশি পর্যটক আমরা পাব। বিশেষজ্ঞরা বলেন সরকার আন্তরিক হলে পর্যটন শিল্প হতে পারে অর্থনীতির অন্যতম স্তম্ভ। বাংলাদেশের অর্থনীতিটা মূলত 3টি খাতের উপর নির্ভরশীল। পর্যটন শিল্পটাকে নতুন করে ঢেলে সাজানো যায়, পুনর্গঠন করা যায়, তাহলে এই খাতটি হতে পারে দেশের চতুর্থ অর্থনৈতিক খাত। উৎসব ও মৌসুমে অতিমাত্রায় হোটেল ভাড়া আদায় আর রমজান ও বর্ষাকালে ছাড়ের ছড়াছড়ি বন্ধ করে সারা বছরই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সমন্বয় করে হোটেল ভাড়া নির্ধারণের পরামর্শ পর্যটকদের।
পর্যটকরা বলছেন সাগরকন্যা হিসাবে পরিচিত 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত জৌলুস হারিয়েছে। 120 কিলোমিটার দীর্ঘ বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত এই কক্সবাজারও জৌলুস হারাতে বসেছে। তারা এও বলছেন কেন বিদেশি পর্যটক টানতে পারছে না কক্সবাজার সমুদ্র সৈকত, তা খুঁজে বের করে দ্রুত সমাধান করতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কক্সবাজার। নদ নদীতে অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির খাল বিলের দেশি মাছ। সুস্বাদু এসব দেশি মাছের চাহিদা বাড়ছে দিন দিন। তবে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেয় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের দৌরাত্ম্য কমানো যাচ্ছে না। মাদারীপুর থেকে SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। কারেন্ট জালের দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাঁকি জাল বা খেবলা জালের ব্যবহার। গ্রামাঞ্চলে শীত মৌসুমে নদ নদী, খাল ও বিলের পানি শুকিয়ে গেলে পাওয়া যেত প্রচুর পরিমাণের দেশি মাছ। তবে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের অতিরিক্ত ব্যবহারের ফলে বিলীন হওয়ার পথে দেশি মাছ। কারেন্ট জাল মাছ দিয়ে এগুলো দিয়ে সোনাপুরি চুরি যা আছে বাচ্চা বাচ্চা এগুলো সব ধরিয়ে আলায়, আবার ওই দিয়ে মানুষ সব খেয়ালায়, যার ফলে মানে উৎপাদন কমে গেছে, মাছের উৎপাদন নাই। আর এই সমস্ত জায়গা যদি খান মাটি না কাটে, খাল যদি পানি না আসে তাহলে মাছ চলে হওয়ার সাথে হয় না, এই দিনে মাছ থাকতে পারছে না। খনন না করায় চর পড়েছে নদীতে, এতে কমে গেছে খালের নাব্যতা, তাই খালে নেই পানির প্রবাহ। পানি যে চলাচল করবে সেই গভীরতাটা মেনটেন করা হচ্ছে না। এটা তো একটা প্রোগ্রাম আমি অলরেডি মিনিস্ট্রির এক মিটিং এ বলেছি যে নদীর চর এটা ড্রেজিং করতেই হবে আমাদের, না হলে আগামীতে শুধু দেশীয় প্রজাতির মাছ না, ইলিশের মাইগ্রেশনটা আর কি, ভ্রমণ যেটা সে সমুদ্র থেকে মিষ্টি পানির দিকে আসে, এইটার একটা সমস্যা হবে। চরগুলো দূর করা না গেলে আগামী বছর আরো কমে যেতে পারে। দেশি মাছ বাঁচাতে অবৈধ জাল ব্যবহার বন্ধ সহ খাল বিলের পানি প্রবাহ স্বাভাবিক করতে উদ্যোগ নেয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার নির্দেশে ইউক্রেনে শান্তি চুক্তি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্থানীয় সময় বুধবার একটি ইউরোপীয় শীর্ষ সম্মেলনের আগে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। রাশিয়ার নির্দেশে এই শান্তি ইউক্রেনের আত্মসমর্পণ ও পতন হওয়ার আশঙ্কা রয়েছে। সম্মেলনে ম্যাক্রো আহ্বান জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিরক্ষায় কোনো সহায়তা করবে না। ইউরোপের উচিত এখনই সতর্ক হওয়া। এদিকে বৃহস্পতিবার ইউরোপীয় নেতারা ব্রাসেলসে ইউক্রেনের সমর্থন এবং ইউরোপীয় প্রতিরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এবারে পার্টেক্স খেলার খবর। অবশেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। টি-20 থেকে অবসর নিয়েছিলেন আগেই, এবার অবসরের ঘোষণা দিলেন ওয়ানডে ক্রিকেট থেকেও। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। অবসরের ঘোষণা দিয়ে গত রাতে আবেগঘন এক বার্তায় এই উইকেট রক্ষক ব্যাটার জানান, আমি আজ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম হলেও একটি ব্যাপার নিশ্চিত, আমি যখন দেশের জন্য মাঠে নামতাম আমি নিজের শতভাগেরও বেশি নিবেদন এবং সততা কাজে লাগিয়েছি। 37 বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে সর্বোচ্চ 274টি ওয়ানডে খেলে 9 সেঞ্চুরি আর 49 ফিফটিতে 36.42 গড়ে রান করেছেন 7,795। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের খেলাকে সামনে রেখে প্রস্তুতি নিতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল সৌদি আরবে পৌঁছেছে। বাংলাদেশ সময় ভোর 5টায় সৌদি আরবের তাইফে পৌঁছায় জাতীয় দল। তবে দীর্ঘ ভ্রমণের পর দল হোটেলে পৌঁছে বিশ্রাম নেয়। রাতেই অনুশীলনে নেমে পড়বেন জামাল তপুরা। তাইফের আবহাওয়া ও কন্ডিশন ভারতের শিলংয়ের আবহাওয়ার সঙ্গে অনেকটাই মিল থাকায় এই প্রস্তুতি ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম লেগে আগামী 25 মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ফিরতি পর্বের ম্যাচটি হবে 18 নভেম্বর।
শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। আওয়ামী লীগের সাবেক 2 এমপি রাজধানীর মিরপুর ও রংপুর থেকে গ্রেফতার, তাদের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলছে পুলিশ। উন্মুক্ত স্থানে ধূমপানের প্রতিবাদে রাজধানীর লালমাটিয়ায় বিক্ষোভ, আইনের কঠোর প্রয়োগের দাবি। 26 বছরেও শেষ করা যায়নি উদীচী হত্যা মামলার বিচার, এক যুগেও নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার চার্জশিট দিতে পারেনি র্যাব, পরিবারের ক্ষোভ। এবং প্রতিবেশী দেশের তুলনায় খরচ বেশি হওয়ায় বাংলাদেশ ভ্রমণে আগ্রহ হারাচ্ছে বিদেশি পর্যটকরা, অভিমত সংশ্লিষ্টদের। নিরাপত্তার ঘাটতি ও অপরিচ্ছন্ন পরিবেশকে দায়ী করছেন বিশ্লেষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।